এই চারটা ফিটনেস যিনি অর্জন করতে পারবেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বলেন যে তিনি জীবন যাপন করবেন না, তিনি জীবন উদযাপন করবেন। আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলি যে ফিটনেস গুলো কোন লেভেলের হতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এই কিছুদিন আগে তিনি তার 100তম জন্মদিন পালন করলেন। সেই মানুষ তিনি এখনো দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করেন। আমরা তো সুযোগ পেলেই আরাম খুঁজি। আমাদের দেশের একজন বিখ্যাত বক্তা খুব চমৎকার বলছিলেন যে আমাদের দেশের মানুষের সমস্যা হচ্ছে যে তাকে দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চায়। তো মাহাথির বলছিলেন যে আমি সুযোগ পেলেই আরাম খুঁজি না, আমি হাঁটতে বের হই, সাইকেল চালাই। বয়স কত? 100। ঘোড়ায় চড়ি, বয়স 100। ব্রেন শার্প রাখার জন্য সার্জেন্ট বলছিলেন বই পড়েন। মাহাথির মোহাম্মদ বলছেন যে আমি বই পড়ি, লেখালেখি করি, বক্তৃতা করি, আলোচনায় অংশ নেই। এবং তিনি এখনো লাঠি ছাড়া তিনি সোজা হয়ে হাঁটেন। এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, যে 100 বছর বয়সেও আপনি তরুণের মতো কর্মব্যস্ত থাকবেন। তো সেটা সম্ভব হবে তখন যখন আপনি এই ডিজিটাল ডিটক্সটা করতে পারবেন। কেন, এটা নিয়ে আরো একটু পরে আসছি। দ্বিতীয় ফিটনেস হচ্ছে মেন্টাল ফিটনেস। জীবনে ব্যর্থতা আসতেই পারে, জীবনে প্রবলেম আসতেই পারে, জীবনে চ্যালেঞ্জ আসতেই পারে, আপনজন ভুল বুঝে চলে যেতেই পারে। মানে কারো কারো এমন অবস্থা হয় মানে ছ্যাঁকাকে পুরো ব্যাকা, সে আমরা কোথায় হতে পারে। তো হতেই পারে, কিন্তু আপনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা, আবার নতুন করে শুরু করতে পারেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের একটা ছেলে, তার নাম ছিল লস্কর মোহাম্মদ কাশিফ, ক্লাস 10-এ পড়তো বাংলা মিডিয়ামে। পরপর 3 বছর তার এসএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি। মা বাবা ফ্রাস্ট্রেটেড, আত্মীয় স্বজন তো কিছু না পারুক, একটা কাজ খুব ভালোই পারে, সেটা হচ্ছে খোঁচা দেয়া। এবং কাশিফ নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে গেল চরম ভাবে যখন সে দেখলো যে কিছুদিন আগেও যারা তার সহপাঠী ছিল তারা ভার্সিটিতে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে, সে তখন এসএসসি পাস করতে পারেনি। সুইসাইড করার চিন্তাও তার মাথায় ঘুরছে। যে এখনকার ইয়ং জেনারেশনের আরেকটা সমস্যা হচ্ছে কিছু হলেই এই জীবনই আর রাখবো না। তো আমি আশা করবো যে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে এইরকম বোকা কেউ হবেন না। যদি এই ধরনের কোনো চিন্তা কখনো আসে, চলে আসবেন আমাদের সাথে, আমাদের সাথে কথা বলবেন। আমরা অবশ্যই আপনাকে হেল্প করবো, আপনাকে গাইড করবো। তো এই সময় তার মা তাকে নিয়ে আসলেন মেডিটেশন শেখানোর জন্য। আমাদের মেডিটেশনের উপর একটা প্রোগ্রাম হয়, 4 দিনের একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে সে জয়েন করলেন এবং নিয়মিত মেডিটেশন করতে হবে। আজকে যা শিখলেন, এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে যদি ভুলে যান, এটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে পুরো প্রোগ্রামটা বিফলে যাবে। এই ধরনের এক একটা সেশনে অংশগ্রহণ করতে আপনারা দেশের বাইরে যাবেন, $500 উইল বি নিডেড। আপনারা পার্টিসিপেট করছেন ফ্রি। অথবা আমাদের সমস্যা হয় কোথায় জানেন, যখন আমরা কোনো কিছু ফ্রি পাই আমরা এটাকে কখনো মূল্য দিই না। একজন মহিলা, তিনি তার 3 ভরি ওজনের সোনার বালার যে যত্ন নেন, যে হাতে তিনি বালাটা পরেন, সেই হাতের যত্ন কিন্তু সেভাবে নেন না। কেন? আর বালাটা তো পয়সা দিয়ে কিনেছেন, হাতটা তো ফ্রি পেয়েছেন। তো ওদের ফ্রি পাচ্ছেন বলে এটাকে মূল্যহীন করে দিয়ে। তো যেটা বলছি, কাশিফ নিয়মিত চর্চা করতে লাগলো মেডিটেশন। মাস কয়েক পরের ঘটনা, তার কনফিডেন্স লেভেল, যে ছেলে সুইসাইড করার চিন্তা করছিল, তার কনফিডেন্স লেভেল এত তীব্র হলো, সে পড়তো বাংলা মিডিয়ামে ক্লাস 10-এ, সে ভর্তি হলো গিয়ে ইংলিশ মিডিয়ামে ও লেভেলের 2 বছরের সিলেবাস সে কমপ্লিট করলো 6 মাসে এবং এক্সিলেন্ট রেজাল্ট। এরপর এ লেভেল, এক্সিলেন্ট রেজাল্ট। স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে গেল, ফুল স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে গেল গ্রাজুয়েশন করার জন্য।
এবং যে বছর সে গ্র্যাজুয়েশন করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বর্ষসেরা ছাত্র হিসেবে পুরস্কার পায়। এরপর হার্ভার্ড এবং এমআইটি দুই জায়গা থেকে তার পিএইচডির অফার আসে। হার্ভার্ডের পিএইচডি অফার সে গ্রহণ করে। এখন সে পিএইচডি কমপ্লিট করে শিকাগোর সুইজারল্যান্ডের সার্ন ল্যাবরেটরিতে গবেষক হিসেবে কাজ করছে। তো যে ছেলে 3 বছর এসএসসি পরীক্ষা দিতে পারেনি, সেই ছেলে যদি এইভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেই ছেলে যদি হতাশাকে এইভাবে জয় করতে পারে, আপনারা কেন হতাশাকে প্রশ্রয় দেবেন? আপনাদের কারো ব্যাকগ্রাউন্ড ওর মতো এত ডিজাস্টার নয়। So whatever the situation now, wherever you are now, আপনি অবশ্যই আবার ঘুরে দাঁড়াতে পারবেন। You have the opportunity, and you have the chance. Always মনে রাখবেন যে কখনোই দেরি হয়ে যায় না। তাহলে দ্বিতীয় এই জন্য কি প্রয়োজন? মেন্টাল ফিটনেস, মনের সাথে কানেকশনটা প্রয়োজন। এবং আমরা 10 মিনিটে একটু চেষ্টা করেছি মনের সাথে কানেক্ট করতে। এটা এত সোজা না, নেটওয়ার্কে কানেকশন পাওয়া সহজ, মনের কানেকশন পেতে হলে চেষ্টা করতে হবে। বাট উই ট্রাই, এবং সাম অফ ইউ ডিড ভালো চমৎকার করেছেন প্রথম 10 মিনিটে, ইউ ডিড ওয়েল। অন্যদের যাদের একটু ওইভাবে হয়নি তাদেরও হবে, চিন্তা করার কারণ নেই। এবার আসে তৃতীয় যে ফিটনেস, সেটা নিয়ে সোশ্যাল ফিটনেস। আমরা এখন সিজিপিএ নিয়ে যতটা চিন্তা করছেন আপনারা তো অনেকে এখন উদ্বিগ্ন যে একটা ভালো সিজিপিএ নিয়ে আমি বেরোতে পারবো কিনা, তাই না? সিজিপিএ ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন কিনা, আপনার কমিউনিকেশন স্কিল আছে কিনা, অর্গানাইজিং স্কিল আছে কিনা, ম্যানেজারিয়াল স্কিল আছে কিনা, লিডারশিপ স্কিল আছে কিনা। শুধু সিজিপি নিয়ে আমাদের স্যাররা আছেন, তারা জানেন শুধু সিজিপি নিয়ে আপনি কর্মক্ষেত্রে কিছুই করতে পারবেন। তো এই জন্য প্রয়োজন হচ্ছে সোশ্যাল স্কিল, সোশ্যাল ফিটনেস। এবং সোশ্যাল ফিটনেস বাড়ানোর জন্য প্রয়োজন হচ্ছে মেডিটেশন। কেন আমরা সোশ্যাল ফিটনেস? অ্যাংজাইটি, ভয়, নার্ভাসনেস, কথা বলতে পারবো কিনা, কি মনে করবে, আমাকে আবার যদি মানে ছোট মনে করে। আমি একটু ছোট ঘটনা বলি, যে অলওয়েজ ডোন্ট বি মানে শাই, ডোন্ট নিড টু বি শাই। আমাদের এক মেয়ে, মেডিটেশন করা মেয়ে, সে সিএ পড়তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। তো সিএ পড়া যখন তার শেষ হলো, বিভিন্ন জায়গায় জবের জন্য সিভি ড্রপ করতে লাগলো। প্রথম যে কোম্পানি থেকে তাকে ইন্টারভিউর জন্য কল করা হয়, এটা ছিল একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং এটা তার জীবনের প্রথম ইন্টারভিউতে বসে প্রথম প্রশ্ন, এবং সে যে উত্তর দিল ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইন্টারভিউ বোর্ড দ্বিতীয় প্রশ্ন করার কোনো প্রয়োজন মনে করে, বলে যে কি এমন প্রশ্ন আর কি এমন উত্তর, একেবারে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার। খুব মজার ঘটনা। বসরা সব বসে আছে, মেয়েটি ভেতরে এসে বসেছে, একেবারে খুবই সিম্পল, মানে একদম যে অনেক মানে দেখতে শুনতে অনেক ইমপ্রেসিভ কিছু, খুবই সিম্পল এসে বসেছে। বিদেশি বস প্রথমে তাকে প্রশ্ন করলো যে ইয়ং লেডি, তুমি যে ইন্টারভিউ দিতে এসছো, ইউ নো ইটস এ বিগ কোম্পানি, ওয়েল ফাইন, যদি তুমি জয়েন করতে পারো, হোয়াটস ইউর এইম, হোয়াটস ইউর টার্গেট, তুমি কত দূর পর্যন্ত পৌঁছতে চাও? আমাদের মেয়ে তো মেডিটেশন করাবে, যারা মেডিটেশন করে তাদের কনফিডেন্স তাদের বাড়ে, কিন্তু তারা কখনো অহংকারী হয় না, তাদের কিন্তু ইগো ডেভেলপ করে না, তারা সবসময় পোলাইট হয়, বিনয়ী হয়। অহংকার আর মানে আত্মবিশ্বাস কিন্তু এক জিনিস নয়। সাধারণত যারা হীনমন্যতায় পড়েন তাদের ভিতরে অহংকার জন্ম নেয়, আর রিয়েল কনফিডেন্স যাদের ভিতরে আছে তারা সবসময় বিনয়ী হয়। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ভবন থেকে বের হওয়ার পরে তিনি লাইনে দাঁড়িয়ে ট্রামে উঠেছে, আমি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বললে কি থাকে, উঠতে দিত না। তিনি বলেছেন তোমরা লাইনে থাকো, আমি আছি। 2টো সুটকেস নিয়ে প্রেসিডেন্ট হাউসে ঢুকেছিলেন, 5 বছর পরে ওই 2 সুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। যত উপহার উপর পেয়েছিলেন সব রাষ্ট্রপতি ভবনে রেখে এসেছিলেন। বলেছে ওগুলো ভারতের রাষ্ট্রপতিকে দিয়েছে, আব্দুল কালামকে কেউ দেয় না। এরা হচ্ছে মানুষ যাদেরকে ফলো করা যায়। তো যা বলছিলাম, সেই মেয়ে যখন তাকে প্রশ্ন করলো যে তুমি যদি কোম্পানিতে জয়েন করতে পারো, হোয়াটস ইউর এইম, হোয়াটস ইউর টার্গেট, তুমি কত দূর পর্যন্ত পৌঁছতে চাও? তো মেয়েটি খুব বিনয়ের সাথে কিন্তু খুব বোল্ড সে বলল যে স্যার, আপনি যে চেয়ারে বসে প্রশ্নটা আমাকে করলেন, আমি স্যার আপনার ওই চেয়ারটাতে বসতে চাই। সে করতে চাও। যে মেয়ে এত কনফিডেন্টলি এবং এত বোল্ডলি বাট এত পোলাইটলি এভাবে বলতে পারে, she can do and undo anything.
তাই বলে আবার আপনারা কিন্তু মনে করেন না যে ইন্টারভিউ একটা সূত্র পেয়ে গেলাম, বসকে গিয়ে বলতে হবে বস নেক্সট বস আমি হব আর কি, এইভাবে বললে কিন্তু আবার বেয়াদব বলে একেবারে বের করে দেবে। কারণ প্রত্যেক টাইম স্পেস খুব ইম্পর্টেন্ট আর কি, স্পেস টাইম সবকিছু বুঝে কথা বলতে হবে, আবার বোকার মতো এটা আবার ইন্টারভিউতে বলে দিন। আপনার আপনার সেই মানে সেই ইন্টেলেক্টটা যেন সেই সময় কাজ করে, দ্যাটস ওয়াই ইউ নিড টু বি রিল্যাক্সড। কারণ আপনি যদি নার্ভাস হয়ে যান, এই সোশ্যাল ফিটনেস ফল করে যাবে, আপনি কমিউনিকেট করতে পারবেন, মিস কমিউনিকেশন হয়ে যাবে। তাহলে তৃতীয় ফিটনেস প্রফেশনাল সাকসেসের জন্য এবং ফ্যামিলি হ্যাপি ফ্যামিলির জন্য সোশ্যাল ফিটনেস। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ফিটনেসটা দরকার সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফিটনেস। বলবেন স্যার বাকি তিনটা তো ঠিক আছে, এইসব ধর্ম কর্ম আত্মিকতা আধ্যাত্মিকতা এগুলোর কি দরকার? তাহলে ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দেন। দুটো মোমবাতি একই সাথে কারখানা থেকে তৈরি হয়েছে, একই সাথে। একটা মোমবাতি তার সলতেতে কোনোদিন আগুন লাগেনি, টিকে ছিল 100 বছর। আরেকটা মোমবাতি তার সলতেতে আগুন লেগেছিল, সে টিকে ছিল মাত্র 1 রাত 12 ঘন্টা, কিন্তু সারা রাত নিজেকে পুড়িয়ে আলো বিতরণ করে সকাল হতে না হতে নিঃশেষ হয়ে গেল। এবার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোন মোমবাতির জীবনটা সার্থক হলো? যে 100 বছর আয়ু পেল সেই মোমবাতিটা, না যে মোমবাতি মাত্র 12 ঘন্টা আয়ু পেয়েছিল সেই মোমবাতিটা? বলেন। 12 ঘন্টা। 12 ঘন্টা। কেন? কারণ সে তার লাইফের পারপাসটা ডাউন করেছে। নাও আওয়ার কোশ্চেন ইজ, ডু ইউ হ্যাভ এনি পারপাস অফ লাইফ? ভেরি ডিপ কোশ্চেন। আমি শুধু কোশ্চেনটা রেখে দিলাম, এটা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই। সার্চ ইট, এটা প্রয়োজন। এপিজে আব্দুল কালামের কথা বলছিলাম না, ওনার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে উনি বিমানের পাইলট হবেন। অ্যাডমিশনও দিয়েছিলেন, অ্যাডমিশন দেওয়ার পরে 12 জনকে নেওয়া হয়েছিল, উনি 13তম হয়েছিলেন। মানে পাইলট হওয়ার সেই স্বপ্ন তার পূরণ হয়নি। তখন একজন প্রাজ্ঞ শিক্ষকের সাথে তার দেখা হলো। আসলে একজন শিক্ষক যেভাবে রাস্তা দেখাতে পারেন আর কেউ সেভাবে দেখাতে পারে না। সেই শিক্ষক তাকে বলেছিল, যা তুমি পাওনি তা তোমার নয়, যা তোমার সেটা সার্চ করো। এবং আব্দুল কালাম বলেছিলেন, ওয়েল ফাইন, বিমানে উঠতে না পারি, ওড়াতে তো পারবো। এবং সেই মানুষ যদি সেই 12 জনের একজন হয়ে যেতেন, আমরা পাইলট এপিজে আব্দুল কালামকে পেতাম। কিন্তু সেই ব্যর্থতা তাকে মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন ইফ ইউ হ্যাভ এনি পারপাস অফ লাইফ। You have to find it today, tomorrow or the day after tomorrow, but you have to find it. এবং প্রত্যেকেই আপনাদের লাইফের একটা পারপাস আছে। কোরআনে আল্লাহ খুব স্পষ্ট ভাবে বলেছেন যে প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যই তার জীবনকে পরিচালিত করে। Find it. Now the problem is, এই যে 4টা ফিটনেস, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল, এই 4টা ফিটনেসের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে digital drugs. You are not focused at all. You are distracted. প্রতি মুহূর্তে you are distracted. আপনি আজকে একটা লাইফ, একটা এইম ঠিক করলো, একটা টার্গেট ঠিক করলো, জাস্ট আফটার 1 hour you forget that. কি যেন ঠিক করেছিলাম ভুলে গেছি। এবং এই যে ডিজিটাল ডিভাইস, টিভিকে তো আগে বলা হতো আহাম্মকের বাক্স, যেটার দিকে আপনি যদি বেশিক্ষণ তাকিয়ে দেখেন আপনি আহাম্মক হয়ে যাবেন। এবং আমাদের মধ্যে এত টিভি পৃথিবীর কোনো জাতি দেখে না। তো টিভিতে একটা সুবিধা ছিল যে ইচ্ছে করে যা খুশি তাই দেখা যায় না। এরপরে যে বাক্স আসলো, এটা হচ্ছে শয়তানের বাক্স, আপনার স্মার্টফোন। কেন এটা শয়তানের বাক্স? কারণ ওখানে আপনি কি দেখছেন আর কি করছেন আপনি এবং আল্লাহ আলেমুল গায়েব ছাড়া কেউ বলতে পারবেন না। এবং এই শয়তানের বাক্স ডিজিটাল ডিভাইসে, মোবাইলে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি। যেমন দেখছিলাম চমৎকার একটা জরিপ, আর কি আমি অভিনন্দন জানাই। 7 to 8 আওয়ার্স তাদের মোবাইলে কেটে যায়, এবং তার মধ্যে একটা বড় অংশ কিন্তু অপচয় হচ্ছে কোথায় কোথায় সময় ব্যয় করছি আমরা? ফেসবুক, সোশ্যাল মিডিয়া। ফেসবুক সম্পর্কে আমি কিছু বলবো না, আমার মনে হয় যে ফেসবুক সম্পর্কে তার মুখ থেকে শুনলে ভালো হবে যারা এই ফেসবুক ডেভেলপ করেছে। আসেন একটু শুনি তাদের একজনের মুখ থেকে, এবং তারপর আপনি ডিসিশন নেবেন
আপনি কি করবেন। আমরা কোনো আপনারা যথেষ্ট ম্যাচিউর, আপনাদেরকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না, আপনি ডিসিশন নেন আপনি কি করবেন। জামাত পালিহাপিতিয়া, ফেসবুকের সাবেক নির্বাহী, 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠার পরপরই যোগ দেন এবং তার মূল কাজই ছিল কিভাবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো যায়। বিশ্বজুড়ে আজ 50 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে, আর এর নেপথ্যের মূল ক্রীড়ানক হিসেবে যারা কাজ করেছেন পালিহাপিতিয়া তাদের অন্যতম। কিন্তু এখন তিনি অনুতপ্ত, ফেসবুক ছেড়ে দিয়েছেন, তরুণ প্রজন্মকে ডাক দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার ভয়াবহ আসক্তি থেকে যেন নিজেদেরকে বের করে আনে তারা। I feel tremendous guilt. I think we all knew in the back of our minds, even though we feigned this whole line of like there probably aren't any really bad unintended consequences. I think in the back, deep recesses of our minds, we kind of knew something bad could happen. But I think the way we defined it was not like this. Chamath Palihapitiya, a former Facebook executive once in charge of user growth, now says he has tremendous guilt about the social network he helped build. We have created tools that are ripping apart the social fabric of how society works. And it's influencing the next generation. Studies show 92% of teens go online daily, and 1 in 5 young people regularly wake up in the night to send or check messages on social media. People need to hard break from some of these tools and the things that you rely on. The short-term dopamine-driven feedback loops that we have created are destroying how society works. No civil discourse, no cooperation, misinformation, mistruth. Bad actors can now manipulate large swaths of people to do anything you want. And it's not an American problem. This is not about Russian ads. This is a global problem. So we're in a really bad state of affairs right now, in my opinion. It is eroding the core foundations of how people behave by and between each other. And I don't have a good solution. You know, my solution is I just don't use these tools anymore. I have for years. It's created huge tension with my friends, huge tensions in my social circle. If you look at like, you know, my Facebook feed, I've posted maybe 2 times in 7 years. 3 times, 5 times, like just, it's less than 10. So you're training your brain here, whether you think it or not, whether you know it or not, whether you acknowledge it or not. Acknowledge that these things where you're spending hours a day are rewiring your psychology and physiology in a way that now you have to use to go and figure out how to be productive in the commercial world. So if you don't change this, you are going to get the same behaviors over here. Change this. There's a reason why Steve Jobs was like anti-social media. I'm telling you I'm not on these fucking apps. I'm not him by any stretch of the imagination. But I am proactively trying to rewire my brain chemistry to not be short-term focused. এক বাবা তার জন্মদিন, ছেলের ফেসবুকে নোটিফিকেশন আসলো যে আজকে তোমার বাবার বার্থডে। বাবাকে সে সাথে সাথে মেসেজ পাঠাচ্ছে, হ্যাপি বার্থডে বাবা, ইউ আর এ গ্রেট বাবা। আজকাল তো মেসেজ লেখারও কষ্ট করতে হয় না, চ্যাট জিপিটি কে বললে প্রেম পত্র পর্যন্ত লিখে দিই। তো ছেলেকে মেসেজ পাঠাচ্ছে, বাবাকে মেসেজ পাঠাচ্ছে, এবং বাবাও ছেলের মেসেজ দেখে রিপ্লাই মেসেজ পাঠাচ্ছেন, থ্যাংক ইউ মাই সন, আই এম প্রাউড টু বি ইওর ফাদার। বাবা ছেলের মধ্যে যখন মেসেজ চালাচালি হচ্ছে, তারা কিন্তু একই বাসায় একই ছাদের নিচে পাশাপাশি রুমে বসে আছে। বাবার জন্মদিন, না ছেলে উঠে এসে বাবাকে হাত করার প্রয়োজন অনুভব করছে, না বাবা উঠে এসে ছেলেকে জড়িয়ে ধরার কোনো প্রয়োজন মনে করছে। আরে বেটা, তুই যে দুনিয়ায় এসেছিস, তুই কি ফেসবুক থেকে ডাউনলোড হয়ে এসেছিস? হ্যাঁ, এবং খুব স্পষ্ট চামাত পালিহাপিতিয়া বলছিলেন যে স্টিভ জবস, হি ওয়াজ অ্যান্টি সোশ্যাল মিডিয়া। এবং স্টিভ জবসের লাইফের ঘটনা জানেন? তিনি প্রথমে আইফোন ডিজাইন করলেন, আইফোন ডেভেলপ করলেন, এরপরে আইপ্যাড। তার আগে তো আইপড ছিল, আমি আইফোনের পরে আইপ্যাডের কথা বলছি। আইপ্যাড ডেভেলপ করেছেন জেনজিদের জন্য, আপনাদের জন্য। তো
তো তাকে প্রশ্ন করলো এক সাংবাদিক যে মিস্টার জবস, আপনি তো ইয়ংদের জন্য আইপ্যাড ডেভেলপ করলেন, তো আপনার ছেলেমেয়েরা নিশ্চয়ই খুব পছন্দ করেছে। স্টিভ জবস জবাব দিয়েছিলেন, আমার ছেলে মেয়েদের এগুলো ব্যবহারের অনুমতি নেই। আইফোন কোম্পানির মালিকের ছেলে মেয়েরা কোনোদিনই আইফোন আইপ্যাড ব্যবহারের অনুমতি পায়নি যতদিন তিনি বেঁচে ছিলেন। এখন করে কিনা তা বলা করতে পারবে। বিল গেটস তার বাসায় কম্পিউটার, যিনি কম্পিউটার মাফিয়া, তার বাসায় কম্পিউটার ব্যবহারের সময়সীমা 45 মিনিট প্রতিদিন। তার ছেলেমেয়েরা মোবাইল ব্যবহারের অনুমতি পেয়েছিল বয়স 14 পার হওয়ার পরে, এবং সেটা স্মার্টফোন নয়, বাটন ফোন। টুইটারে যিনি প্রতিষ্ঠাতা, তার ছেলে একটা স্মার্টফোনের জন্য অনেক কান্নাকাটি করার পরে তিনি ছেলেকে বাজারে নিয়ে গিয়ে, ওই যে স্যার বলছিলেন, বাজারে নিয়ে গিয়ে কয়েকশো বই কিনে দিলেন, কিন্তু স্মার্টফোন দেন। মার্ক জাকারবার্গ, তাকে যখন আমেরিকার সিনেটরে কংগ্রেসম্যান, মানে কংগ্রেসে যখন একজন সিনেটর প্রশ্ন করলেন যে মিস্টার জাকারবার্গ, আপনি তো আমাদের সাথে দেখা করার জন্য আজকে এসেছেন, তো গতকাল রাতে কোন হোটেলে ছিলেন, নামটা বলেন দেখি। জাকারবার্গ প্রথমে একটু বিব্রত হলেও পরে স্ট্রেট ফরওয়ার্ড বললেন, মাই লর্ড, এটা আমার পার্সোনাল ইনফরমেশন, এটা আমি আপনাদেরকে দিতে বাধ্য নই। একটা হোটেলের নাম তিনি রাতে স্টে করেছেন, সেই হোটেলের নামটা তিনি দিতে চান না, এটা তার পার্সোনাল ইনফরমেশন। আর আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমাদের এমন কোন তথ্য আছে যেটা ফেসবুকে দেই না। বাথরুমে যাওয়ার আগে স্ট্যাটাস দিয়ে যায়, আই এম গোইং টু বাথরুম, তারপর আর অনেকের তো এমন অবস্থা, মানে মোবাইল নিয়ে বাথরুমে না গেলে ডাউনলোডই হয় না, মানে কন্ডিশন হয়ে গেছে, মোবাইল দেখবে তারপরে ডাউনলোড হবে। তো আপনারা আমাকে ভুল বুঝবেন না যে আমি প্রযুক্তির বিপক্ষে। আমি পড়াশোনা করেছি বুয়েট থেকে ট্রিপলিতে, আমি প্রযুক্তির পক্ষে, কিন্তু প্রযুক্তি দক্ষ হওয়া আর প্রযুক্তি আসক্ত হওয়া এক জিনিস নয়। এবং তারা টেক জায়ান্ট, কিন্তু তারা টেক অ্যাডিক্ট নয়। They are making us tech addict, not tech giant. এবং আমাদের বাংলাদেশের যে ব্রেইন, আমাদের ব্রেইন এখন সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে সারা পৃথিবীতে। কেন? কারণ আমাদের মধ্যে এত ট্যালেন্টেড ছেলেমেয়ে পৃথিবীর কোনো জাতির নাই। প্রমাণ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর যে ইউনিভার্সিটিতে যায়, যদি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না হয়, দে আর দ্য টপার্স অফ দ্যাট ইউনিভার্সিটি। আমি কি ভুল বললাম? আজকে পৃথিবীতে এমন কোন ইউনিভার্সিটি নাই যে ইউনিভার্সিটিতে বাংলাদেশি অধ্যাপক নাই। পৃথিবীতে এমন কোন গবেষণাগার নাই যে গবেষণাগারে বাংলাদেশি গবেষক নাই। উই আর ক্যারিং দ্য বেস্ট ব্রেইন অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই ব্রেইনটাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে সারা ওয়ার্ল্ডে। সো বি কেয়ারফুল। সমাধানটা কি? প্রথম সমাধান, আমরা তো মোবাইল বন্ধ করতে পারবো না, ল্যাপটপ বন্ধ। তো ফেসবুকের ক্ষেত্রে একটা সলিউশন আমি দিতে পারবো, আমরা দিতে পারবো। বন্ধ করা দরকার নয় ফেসবুক, কিন্তু যদি মানে এইটা করতে পারেন, এই সলিউশনটা যদি করতে পারেন, এটা যদি ফলো করতে পারেন, আপনার 90% ফেসবুকের উপর কন্ট্রোল চলে আসবে। সেটা হচ্ছে ফেসবুকে যদি ব্রাউজ করতেই হয়, ফেসবুকে যদি যেতেই হয় ল্যাপটপ থেকে, আপনার মোবাইল থেকে ফেসবুক ডিলিট করে দাও। কারণ এই অ্যাপগুলো আপনাকে সাইকোলজি বুঝতে হবে। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি স্যালারি পায় যে প্রফেশনে সবচেয়ে বেশি স্যালারি পায়, সামটাইমস $1 মিলিয়ন পার মান্থ, সেটা হচ্ছে অ্যাটেনশন ইঞ্জিনিয়ার। যে আপনার অ্যাটেনশনকে কিভাবে হুক করে রাখা যায় টেকনোলজির জন্য, এজন্য তারা $1 মিলিয়ন মান্থলি স্যালারি পান কেউ কেউ। এই যে ফেসবুকের যে স্ক্রল সিস্টেম, ফেসবুকে যদি এক একটা মেসেজ দেখার জন্য যদি পাশে নেক্সট ক্লিক করে যেতে হতো, যে নেক্সট, তারপরে একটা আসবে নেক্সট, আপনি কতক্ষণ দেখার আগ্রহ থাকতো না? 10 মিনিট পরে দেন বন্ধ। কিন্তু এমন ভাবে করেছে মানে 5 মিনিট দেখি, কখন যে 50 মিনিট পার হয়ে গেছে আমি টেরও পাবে না। আমাদের একজন খুব সুন্দর বলছিলেন যে আগেকার দিনে গাঁজা করে হাতের মধ্যে গাঁজা বসে, এখনকার ডিজিটাল গাঁজা করে হাতের মধ্যে মোবাইল বসে। এটা প্র্যাকটিক্যাল গাঁজা, এটা ডিজিটাল গাঁজা। তাহলে কি করেন? ল্যাপটপ থেকে আপনি দেখবেন যে প্রয়োজনীয় ব্যবহারটুকু আপনি করছেন, অপ্রয়োজনীয় ব্যবহার থেকে 80-90% আপনি বিরত থাকবেন। কিন্তু মোবাইলে রাখবেন আর আপনি বলবেন যে স্যার আমার কন্ট্রোল আছে। এটা হচ্ছে ওই রকম যে একটা বাচ্চার হাতে একটা মিষ্টি নিয়ে বললেন, বাবা খেও না, মিষ্টিটা আম্মুকে দিও, বাচ্চা না খেয়ে থাকবে? ইম্পসিবল আর কি। তো জাস্ট লাইক দ্যাট। এটা 1 নাম্বার। 2 নাম্বার সলিউশন, এটা একটু কঠিন, কিন্তু এটা যদি করতে পারেন, ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইউর ব্রেইন এন্ড অ্যাবাউট ইউর পিস, রাত 11টার পর থেকে পরদিন সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত ডিজিটাল ফাস্টিং, ডিজিটাল রোজা।
আর তার সাথে সাথে মেডিটেশন। তো এই যে মেডিটেশন এবং যোগা, আমরা একটু পরে যোগার সেশনে যাব, বিকজ যোগা ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ডিজিটাল ডিটক্স। কিন্তু তার আগে এভরিডে at least for 10 minutes, if possible for 20 minutes, and it is highly recommended if you do it for 30 minutes meditation. Why? আসেন আমরা আরেকটা ভিডিও দেখি যে মেডিটেশন কেন ইম্পর্টেন্ট। এবং what is meditation? সবাই খেয়াল করুন, মেডিটেশন এবং মেডিসিন দুটো শব্দ এসেছে গ্রিক শব্দ মেডিরি থেকে। মেডিরি শব্দের অর্থ হচ্ছে নিরাময়, আর মেডিসিন এবং মেডিটেশন দুটোই ব্যবহৃত হয় নিরাময়ের কাজে। মেডিসিন নিরাময় করে দৈহিক অসুবিধা, আর মেডিটেশন নিরাময় করে দেহ মনের সকল অসুবিধা। মেডিটেশন কি? এক কথায় ব্রেনের কুলিং সিস্টেম এবং মাইন্ডের ক্লিনিং সিস্টেম। অর্থাৎ যখন আপনি মেডিটেশন করবেন, দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হয়ে গেছে এবং মনটা স্বচ্ছ হয়ে গেছে। মনের আবর্জনা, রাগ, ক্ষোভ, ঘৃণা দূর হয়ে গেছে। রাগ ক্ষোভ যখন কমে যাবে, আপনি খুব শান্তভাবে, বস্তুনিষ্ঠভাবে একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারবেন। সমস্যার মূল কারণটাকে আপনি বের করতে পারবেন এবং সমাধানের পথে এগোতে পারবেন। এজন্যই বলা হয় সমস্যা যোগ টেনশন সমান সমান সংকোচ, আর সমস্যা যোগ মেডিটেশন সমান সমান সমাধান। মেডিটেশন কি করে? এক, দেহের স্নায়ু এবং পেশিকে শিথিল করে, দেহে নিয়ে আসে একটা ঝরঝরে সতেজ অনুভূতি। দুই, অস্থির মনকে স্থির করে। অস্থির মনকে বলা হয় নেতিবাচক আবেগের রূপ, আর রাগ ক্ষোভ ঘৃণার মতো নেতিবাচক আবেগই মানুষকে ভুল করায়। যেমন রেগে গিয়ে মুহূর্তের উত্তেজনায় আপনি যা করেন, পরে কিন্তু ঠিকই আপনার অনুশোচনা হয়, কিন্তু ওই মুহূর্তে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, কারণ আপনি উত্তেজিত ছিলেন। মেডিটেশনের 3 নম্বর পয়েন্ট হচ্ছে মনোযোগায়ন। সাধারণভাবে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত থাকে, আর এই বিক্ষিপ্ত মনোযোগকে এক জায়গায় স্থির করার নাম হচ্ছে মনোযোগায়ন। মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে সে শারীরিকভাবে বর্তমানে থাকলেও মানসিকভাবে সে বেশিরভাগ সময়ই হয় থাকে অতীতে, নয়তো ভবিষ্যতে। ফলে বর্তমানকে সে কাজে লাগাতে ব্যর্থ হয়। মেডিটেশন আপনার মনকে এই বর্তমানেই নিয়ে আসে। প্রথমে 3টি পয়েন্ট যখন হয়, অর্থাৎ স্নায়ু পেশি শিথিল হয়, মন স্থির হয় এবং মনোযোগ কেন্দ্রীভূত হয়, তখন একজন মানুষ তার মস্তিষ্ককে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে। আর মানুষের জীবনে যত সমস্যা এসছে, মানুষ তা এই মস্তিষ্ককে ব্যবহার করেই সমাধান করেছে। যখনই আপনি মাথা ঠান্ডা রাখবেন, আপনার জীবনে যত সমস্যা আসুক, এই সমস্যাটাকে আপনি নতুন সম্ভাবনায় রূপান্তরিত করতে পারবেন। কাজেই মাথাটাকে ঠান্ডা রেখে পরিচ্ছন্ন মন নিয়ে মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করার জন্যই মেডিটেশন। মেডিটেশন আপনি কিভাবে করবেন? খুব সহজ। গুগল প্লে স্টোর থেকে কোয়ান্টাম মেডিটেশন অ্যাপ ডাউনলোড করে নিন। শুরু করুন শিথিলায়ন বা অন্য যে কোনো মেডিটেশন। কতবার করতে হবে? মেডিটেশনের উপকারগুলো পেতে হলে আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দেহের পুষ্টির জন্য খাবার যেমন আপনি প্রতিদিন খান, তেমনি মেডিটেশনের উপকারগুলো পেতে হলেও আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে। দিনে একবার 8 ঘন্টা করতে পারেন, 2 বার করলে তো খুবই ভালো। কখন করবেন? সবচেয়ে ভালো হলো সকালে ঘুম থেকে ওঠার পর, কারণ বিজ্ঞানীরা বলেন অবচেতন মন সে সময় আপনার কথা শোনার জন্য সবচেয়ে উপযুক্ত থাকে। তবে দিনের অন্য সুবিধাজনক সময়ও আপনি করতে পারেন। আজ থেকেই শুরু করে দেখুন না, আপনার পরিবর্তন অনুভব করবেন আপনি নিজেই। আমাদের মেডিটেশন প্রোগ্রামে একটা ছেলে এসেছিলেন, তার নাম ছিল রুবাব খান।
তখন সে ক্লাস 6-এ পড়ে। তো মেডিটেশন প্রোগ্রামের দ্বিতীয় দিন আমাদেরকে মন ছবি শেখানো হয়, যে মেডিটেটিভ লেভেলে গিয়ে ওই যে বলছিলাম মাইন্ড ইজ দ্য লিডার অফ এনার্জি, ওয়্যার মাইন্ড গোজ এনার্জি ফ্লোজ। তো মনের দ্বিতীয় দিনে তাকে মন ছবি শেখানো হয় যে তুমি আজ থেকে 15 বছর পরে বা 20 বছর পরে নিজেকে তুমি কোন অবস্থানে দেখতে চাও, তোমার মনকে সেভাবে প্রোগ্রাম করো। কারণ একবার যদি মাইন্ডটাকে আপনি পজিটিভলি সেট করতে পারেন, একবার যদি মাইন্ডকে পজিটিভলি প্রোগ্রাম করতে পারেন, তখন আপনি দেখবেন অনেক নেতিবাচক জিনিসের প্রতি আপনার এমনি আগ্রহ থাকবে না। কিছুক্ষণ ফেসবুক দেখার পর আপনার মনে পড়বে যে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, স্টপ ইট নাও, নাও স্টার্ট ইউর স্টাডি। তো এই জন্য এই মাইন্ড রিসেট বা মাইন্ড সেটটা খুব ইম্পর্টেন্ট। তো সে মন ছবি করলো। তো প্রোগ্রামের বিরতিতে আমাদের শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন যে ইয়ং ম্যান, তুমি কি মন ছবি করলে? তো ক্লাস 6-এর ছেলে সে একটা হাসি দিয়ে বলল যে টিচার, আমি জ্যোতির্বিজ্ঞানী হবার মন ছবি করেছি। আমাদের টিচার একটু নড়ে চড়ে দাঁড়ালেন, কারণ আমাদের ছেলেমেয়েরা সাধারণত এই ধরনের এক্সেপশনাল এইম ঠিক করতে পারে না, আমাদের খুব কমন কিছু এইম আছে। তো বলে যে তুমি যে জ্যোতির্বিজ্ঞানী হবার মন ছবি করেছো, কিন্তু বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে তো অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হয় না, কি করবে? ক্লাস 6-এর ছেলে বলছে যে টিচার, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স এর উপর বেস্ট, আমি ওখানে পড়বো। এই ঘটনার 20 বছর পরে একটা রিপোর্ট আসলো আমাদের বাংলাদেশে, প্রথম আলোতেও রিপোর্টটা পাবলিশ হয়েছে এবং পৃথিবীর নামকরা নিউজ পেপারগুলোতে রিপোর্টটা এসেছে। নাসার বিজ্ঞানীদের একটা টিম 5টা সুপারস্টার আবিষ্কার করেছে একসাথে, অতি নক্ষত্র। এটা হলিউডের বলিউডের সুপারস্টার না, এটা হচ্ছে মহাকাশের সুপারস্টার আর কি। এবং এর আগে বিজ্ঞানীদের কোন টিম এই কাজটি করতে পারে না, কি এতগুলো সুপারস্টার একসাথে আবিষ্কার করে। এবং নাসার বিজ্ঞানীদের, মানে যেটা সবচেয়ে স্টানিং, সেটা হচ্ছে নাসার বিজ্ঞানীদের এই টিমকে নেতৃত্ব দিয়েছেন একজন বাংলাদেশি বিজ্ঞানী। তিনি হচ্ছেন ডক্টর রুবাব খান, যে ক্লাস 6-এ থাকতে জ্যোতির্বিজ্ঞানী হওয়ার মন ছবি দেখেছিল। আজকে তিনি নাসার বিজ্ঞানীদের একটি টিমকে নেতৃত্ব দিয়েছেন। দ্যাট ইজ কল্ড ফোকাস, দ্যাট ইজ মাইন্ডসেট। আর এই ডিজিটাল লাইফ আপনার এই মাইন্ডটাকে সেভ হতে দিতে চায় না, বারবার মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে ফেলছে। সো আমরা একটা সলিউশন দিয়েছি, ওই সময় আমরা কফি বিতরণ হচ্ছিল বলে আপনারা কিন্তু ভুলে গেছেন, খেয়াল করেন। সলিউশনটা হচ্ছে রাত 11টার পর থেকে ডিভাইস বন্ধ করে দেন। বলে স্যার আমার ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে সকালবেলা, ফাইন, ভোর 3টায় উঠে যান, 3টায় উঠে প্রেজেন্টেশন তৈরি করেন, নো প্রবলেম। কারণ এই মোবাইল আসার পরে দুটো জিনিসের 12টা বেজেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঘুম। এবং ঘুমটা একটা স্টুডেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময়টাতে ব্রেইন তার সারাদিন যে টক্সিন গুলো জমে, এই টক্সিন গুলো সে পরিষ্কার করে, আর আপনি তাকে এই পরিষ্কার করার সময় দিচ্ছেন না। একটা সময় আসবে যখন মানসিক রোগী হয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না, এবং আমরা এটা চাই। সো আর এভরি ডে স্টার্ট ইউর ডে উইথ মেডিটেশন, এবং তার সাথে সাথে একটু যোগা। তো একটু পরেই যোগা সেশন পরিচালনা করবেন আমাদের সম্মানিত যোগা ইনস্ট্রাক্টর সঞ্জয় কুমার রায়। তো আমি প্রাথমিকভাবে এই পর্যায়ে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। ওনার পরে আমরা যদি সুযোগ পাই, লাস্টে আমরা আরেকটা মেডিটেশন দিয়ে আমাদের পুরো প্রোগ্রাম সমাপ্ত করবো। তো আমি একটু বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।